হ্যালো বন্ধুরা, আজকে আমরা শুরু করছি অ্যাডমিশন টেস্ট ফর ক্লাস 6। অনেকে তোমরা অ্যাডমিশন টেস্ট দেবে ক্লাস 6-এ। তো অ্যাডমিশন টেস্টে কিছু কিছু কোশ্চেন অনেক সময় ভাইভাই ধরতে পারে বা লিখিত পরীক্ষা দিতে পারে। তার জন্য কিছু একটু প্রস্তুতি আগে থেকে আমাদের নিতে হবে, ঠিক আছে? তো প্রথম আমরা অঙ্কটা যেটা দেখছি সেটা হলো দেখো 2024 সালের দুটি দুটি দুই এর স্থানীয় স্থানীয় মানের পার্থক্য পার্থক্য কত? বলছি কি 2024 সালের দুটো দুইয়ের স্থানীয় মানের পার্থক্য কত? তো দেখো, তা 2024 সালে দুটো স্থানীয় মান মানে প্রথম দুই, তার প্রথম দুইয়ের স্থানীয় মান কত হবে না একক, দশক, শতক, হাজার, মানে 2000। আর দ্বিতীয় দুই এর স্থানীয় মান কত হবে? কারণ একক দশক, তাহলে 24-এ 20। তাহলে এবারে বিয়োগ করো 0, 2 কত 10, 8 দিয়ে 10, হাতে 1, 1 কত 10, 9 দিয়ে 10, হাতে 1, 1 1 2 1, তাহলে 1980। তা দেখা যাচ্ছে এটা আমাদের যে 2024 সালে দুটি দুইয়ের স্থানীয় মানের পার্থক্য হলো 1980। এবার দুইয়েরটা দেখো, দুইয়েরটা কি বলছে যে 3024 সংখ্যাটিতে দুইয়ের স্থানীয় মান কত? তো 3024 এই সংখ্যাটিতে দুইয়ের স্থানীয় মান, তা এখানে দেখো একক, দশক, দুই দশকের ঘরে আছে, তা লিখবো অতএব সংখ্যাটিতে দুইয়ের স্থানীয় মান সমান 20। এটা আমাদের উত্তর। এবার দেখো তিনেরটা, এটা কি বলছে? 5230 সংখ্যাটিতে দুইয়ের প্রকৃত ও স্থানীয় মান কত? এখানে এই 5230 এই সংখ্যাটিতে দুইয়ের প্রকৃত মান কত আর স্থানীয় মান কত? তাহলে 5230 সংখ্যাটিতে দুইয়ের প্রকৃত মান কত? দুইয়ের প্রকৃত মান 2 হবে। আর দুইয়ের স্থানীয় মান কত হবে না একক, দশক, শতক, তার মানে 200। এটা আমাদের উত্তর। এবার দেখো চারেরটা কি বলছে? 3 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যাটি কত? বলছে 3 অঙ্কের বৃহত্তম ক্ষুদ্র সংখ্যা, মানে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত আর ক্ষুদ্রতম সংখ্যা কত? প্রথমে দেখো 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত না 3টে 9, মানে একক, দশক, শতক, 999। আর 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত হবে? 1 আর 2 শূন্য, মানে ক অঙ্কের হলো তাহলে 3 অঙ্কের, তাহলে 100। এটা 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। ঠিক আছে বন্ধুরা, তোমাদের যদি ভিডিও ভালো লাগে তোমরা সাবস্ক্রাইব করতে যেন ভুলো না, ঠিক আছে? এবার দেখো পাঁচেরটা, 3 অঙ্কের বৃহত্তম সংখ্যার সঙ্গে 1 যোগ করলে কয় অঙ্কের সংখ্যা পাওয়া যাবে? দেখো বলছে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে কত? তাহলে প্রথমে আমরা লিখি 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত না 3টে 9। তো এর সঙ্গে যদি 1 যোগ করি, অতএব 999 সঙ্গে 1 যোগ করো, কত হবে? তাহলে 1 9 2 9 10,
তা হাতে 1, 1 9 10, হাতে 1 9 10, 1000। তাহলে এই যে 1000 হলো, এটা কত? একক, দশক, শতক বা 1000, অর্থাৎ এটা হলো 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। অতএব লিখব আমরা 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা পাওয়া যায়। এবার দেখো 6-এরটা। 6-এটা কি বলছে? আচ্ছা, এটা 7 হয়ে গেছে, এটা আচ্ছা এটা 6 হবে। যাক, মৌলিক সংখ্যা কাকে বলে? হ্যাঁ, বলছে মৌলিক সংখ্যা কাকে বলে, উদাহরণ দাও। দেখো মৌলিক সংখ্যা কাকে বলে? মৌলিক সংখ্যা তো তোমরা জানো যে মৌলিক সংখ্যা হলো, প্রথম উদাহরণ দিচ্ছি তোকে, যে আমরা জানি 2, 3, 5, 7, 1 থেকে 10 পর্যন্ত এই 4টে মৌলিক সংখ্যা আছে। অর্থাৎ দেখো যে সংখ্যাগুলো, এই সংখ্যা, যে সংখ্যাগুলোর গুণনীয়ক কেবলমাত্র 2টি হয়। তুমি 3কে গুণনীয়ক ভাঙো, তো 3টাকে আমরা যদি গুণনীয়ক করি, দেখো 1 আর 3, 3 1 3, তাহলে 2টো গুণনীয়ক আসছে 1 আর 3। তাহলে লিখব যে সকল সংখ্যার গুণনীয়ক কেবলমাত্র 2টি হয় তাকে মৌলিক সংখ্যা বলে। তোমরা অন্যভাবে বলতে পারো যে সংখ্যা 1 এবং সেই সংখ্যা দ্বারা বিভাজ্য তাকে মৌলিক সংখ্যা বলে, এটাও বলা যায়। তাহলে আমার এখানে উদাহরণ, যেমন তাহলে আমরা এখানে কী দিতে পারি, যেমন আমরা 5, 7, তারপরে 11 মৌলিক সংখ্যা, এগুলো আমরা দিতে পারি। ঠিক আছে, এবার 7-এটা দেখো। 7-এটা কী বলেছে? 7-এটা হলো, এখানে দেখো যমজ মৌলিক সংখ্যা কাকে বলে? যমজ মৌলিক সংখ্যা। দেখো আমরা জানি যে যমজ কথাটা অনেক সময় আমরা বলি যে তারা যমজ বাচ্চা হয়েছে, তার মানে তারা দুটো একরকম দেখতে। তো যমজ বলতে তাহলে সেই রকমই যে দুটো মৌলিক সংখ্যা পাশাপাশি হতে হবে এবং সেটা যেন দুটোই মৌলিক হবে। তাই দুটো মৌলিক সংখ্যা, তাহলে দুটি পাশাপাশি মৌলিক সংখ্যা যাদের বিয়োগফল 2 হবে বা 2 হয়, তাদের যমজ মৌলিক সংখ্যা বলে। যেমন দেখো 5, যেমন 5 আর 7 এরা যমজ মৌলিক। কেন বলো তো? 5ও মৌলিক, 7ও মৌলিক। তাহলে এবং এদের 7 থেকে 5 বিয়োগ করো, কত হচ্ছে? 2, অন্তর, তা মিলে গেল। আবার দেখো 8 উদাহরণ, 7 হতে পারে 7 নয় 11 আর 13, 11 আর 13। দেখো 11 মৌলিক, 13 মৌলিক, এবং 13 থেকে 11 বিয়োগ করো, কত আসছে? 2, তাহলে সেটা হচ্ছে যমজ মৌলিক। কিন্তু দেখো তুমি যদি বলো যে 7-এর পরে 11, 7 8, 7-এর পরে 11, তাহলে এখানে দেখো দুটো মৌলিক, কিন্তু 11 থেকে তুমি 7 বিয়োগ করো, 8, 9, 10, 11, 4 হচ্ছে। তাহলে এটা কিন্তু আমাদের পরস্পর মৌলিক সংখ্যা, যমজ মৌলিক সংখ্যা নয়। তাহলে এখানে 5, 7 হতে পারে 11, 13, অর্থাৎ দুটো মৌলিক হতে হবে এবং তাদের পাশাপাশি হতে হবে এবং তাদের বিয়োগফল হবে 2। ঠিক আছে বন্ধুরা, তোমাদের ভিডিও ভালো লাগে তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না, আর তোমাদের সমস্যাগুলো তোমরা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিও। ঠিক আছে, এবার দেখো আমরা
8-এরটা করো। দেখো 8-এরটা কী বলছে, এখানে দাগ নাম্বারটা ভুল আছে, একটু অসুবিধা আছে, মিস হয়েছে। 8-এরটা হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা কাকে বলে। পরস্পর, পরস্পর মৌলিক সংখ্যা অর্থাৎ পরস্পর মৌলিক মৌলিক সংখ্যা। তো পরস্পর মৌলিক সংখ্যা কাকে বলবো না, পরস্পর মৌলিক সংখ্যা হচ্ছে, দেখো দুটো সংখ্যা সে মৌলিক হতে পারে, যৌগিক হতে পারে, কিন্তু তাদের সাধারণ গুণনীয়ক কেবলমাত্র এক হবে। তাহলে দুটি সংখ্যা যাদের সাধারণ গুণনীয়ক কেবলমাত্র এক হবে, তাকে পরস্পর মৌলিক সংখ্যা বলে। যেমন দেখো এখানে 5, 7, এখানে দেখো 5, 7 এদের গুণনীয়ক একটা, দেখো 5-এর গুণনীয়ক কী হয়, 1 আর 5। 7-এর গুণনীয়ক কী হয়, 1 আর 7। তার এদের মধ্যে সাধারণ গুণনীয়ক কী পাচ্ছি আমরা, 1, কেবলমাত্র একই পাচ্ছে। আচ্ছা, এবার আমি বলেছি এটা কিন্তু দুজনে মৌলিক, উদাহরণটা দিলাম। কিন্তু এবার হতে পারে, এইরকম হতে পারে, দেখো আরেকটা উদাহরণ, 7 হতে পারে আর 9 হতে পারে। এখানে দেখো 7 হচ্ছে মৌলিক কিন্তু 9 হচ্ছে যৌগিক। তার একটা মৌলিক একটা যৌগিক, কিন্তু এরা পরস্পর মৌলিক কেন, কারণ 7-এর গুণনীয়ক হচ্ছে 1 আর 7। 9-এর গুণনীয়ক কী হবে, 9-এর গুণে ভাঙো, 9 যে ভাঙতে হয় 1 × 9, 3 × 3 3 9। তাহলে 9-এর গুণনীয়ক হচ্ছে 1 3 9, তাহলে 1 3 আর 9। এক্ষেত্রে দেখো সাধারণ গুণনীয়ক কী পাচ্ছি আমরা, 1, আর কিন্তু পাচ্ছি না। তা দেখো তাহলে এক্ষেত্রে 7 9 এটা একটা পরস্পর মৌলিক সংখ্যা, 5 7 মৌলিক সংখ্যা। এখানে দুটো মৌলিক হতে পারে, আবার দুটো মৌলিক যৌগিক হতে পারে। ঠিক আছে, এটা হলো আমাদের পরস্পর মৌলিক সংখ্যা। এবার আমরা আসছি 9-এরটা। আচ্ছা, 9-টা কী বলেছে, আচ্ছা এটা 9 হবে, এটা 5 6 7 8 9, এটা 10, এটা হচ্ছে 11। দেখো 9-টা কী বলেছে, সবচেয়ে বৃহত্তর জোড় মৌলিক সংখ্যা কি। দেখ সবচেয়ে বড় এবং জোড় মৌলিক, কারণ তাহলে এক্ষেত্রে আমরা জানি তাহলে বৃহত্তর জোড় মৌলিক সংখ্যাটি হলো কত না 2, কারণ 2 হচ্ছে জোড় সংখ্যা এবং সব থেকে বড় জোড় মৌলিক সংখ্যা, এছাড়া আর কোনো জোড় মৌলিক সংখ্যা নেই। এবার দেখো 10-এরটা। 10-এরটা কী বলেছে, 10-এরটা বলছে 2 অঙ্কের বৃহত্তর মৌলিক সংখ্যাটি কত। দেখো 2 অঙ্কের বৃহত্তর মৌলিক সংখ্যা, 2 অঙ্কের সংখ্যা শুরু হচ্ছে কিন্তু 10 থেকে, 10 হলে 2 অঙ্কের সংখ্যা শুরু, কিন্তু 2 অঙ্কের বৃহত্তর এবং শেষ হচ্ছে 99 পর্যন্ত, অর্থাৎ 10 থেকে শুরু হচ্ছে আর শেষ হচ্ছে 2 অঙ্কের সংখ্যা 99। তাহলে এর মধ্যে সব থেকে বড় মৌলিক হলো 99 যৌগিক, তার আগে 98 সেও যৌগিক, তার আগের সংখ্যাটা তাহলে 97, তাহলে 98 এবং 97। তাহলে এই 97টা হলো সব থেকে বৃহত্তর 2 অঙ্কের মৌলিক সংখ্যা। তাহলে কী হচ্ছে, তার এখানে হলো 2 অঙ্কের বৃহত্তর মৌলিক সংখ্যা হলো কি না 97। এবার দেখো 11টা কি বলেছে, 2 অঙ্কের ক্ষুদ্রতর মৌলিক সংখ্যাটি কি। তো আমরা জানি 2 অঙ্কের আমাদের 2 অঙ্কের সংখ্যা শুরু হচ্ছে 10 থেকে,
ঠিক 10-এর পর 11, তাহলে এই সব থেকে ছোট 2 অঙ্কের, তাহলে 2 অঙ্কের ক্ষুদ্রতর মৌলিক সংখ্যা হলো কত না 11। বন্ধুরা, তোমাদের ভিডিও যদি ভালো লাগে তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না, আর তোমাদের সমস্যাগুলো তোমরা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিও, ঠিক আছে। এবার দেখো 12টা বলছে পরস্পর মৌলিক সংখ্যা ও যমজ মৌলিক সংখ্যার একটি পার্থক্য বলো। দেখো পরস্পর মৌলিক সংখ্যা আর যমজ মৌলিক সংখ্যা, তাহলে দেখো পরস্পর মৌলিক সংখ্যায় আমরা বলেছি পরস্পর মৌলিক সংখ্যা হলো কি না, যাদের সাধারণ গুণনীয়ক কেবলমাত্র একটা হবে না। পরস্পর মৌলিক সংখ্যা দেখো পরস্পর মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা ও যৌগিক হতে পারে কিন্তু যমজ মৌলিক সংখ্যা দুটি পাশাপাশি মৌলিক হতে হবে এটা হচ্ছে পার্থক্য। কারণ দেখো এখানে 5 এবং 7 এখানে এটা হচ্ছে তোমরা যমজ মৌলিক, এরা দেখো পাশাপাশি দুটো মৌলিক, কিন্তু এটা হচ্ছে যমজ। কিন্তু আমরা যদি বলি যে পরস্পর মৌলিক কি, যেমন উদাহরণ দিলাম, দেখো 11 আর 13। তো 11-13 দেখো 11 এবং 11-13 নয়, 9-11 9 আর 11। তো পরস্পর মৌলিক, এরা দেখো 9 হচ্ছে যৌগিক কিন্তু 11 হচ্ছে মৌলিক, তাহলে এরা মৌলিক এবং যৌগিক হতে পারে পরস্পর মৌলিকটা, কিন্তু যমজ মৌলিক সংখ্যাটা দুটো মৌলিক অবশ্যই হতে হবে এবং সেটা পাশাপাশি হতে হবে। আচ্ছা, এবার দেখো 13টা কি বলেছে, লসাগু এর পুরো নাম কি? তো আমরা জানি এটা সব সোজা, লসাগুর পুরো নাম হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। এবার হচ্ছে 14টা দেখো, 14টা বলেছে কি, গসাগু এর পুরো নাম কি? তো গসাগুর পুরো নাম হলো গসাগুর পুরো নাম হলো গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তাহলে এটা হচ্ছে আমাদের লসাগু এবং গসাগুর পুরো নাম। এবার দেখো 15টা কি বলেছে, বলছে 2 জোড়া কলার দাম যদি 20 টাকা হয় তাহলে একটা কলার দাম কত? এটা খুব সোজা, কিন্তু তোমাদের হয়তো হুট করে জিজ্ঞেস করলো যে 2 জোড়া কলার দাম, তো 2 জোড়া মানে কটা? অ্যাকচুয়ালি আমাকে জানতে হবে 1 জোড়া কটা। তো 1 জোড়া মানে কত? 2টো। তা 2 জোড়া মানে কত? 2 দুগুণে 4টে, তার মানে 4টে কলার দাম 20 টাকা। তাহলে একটা কত? তার 20কে 4 ভাগ কর, 4 5 20, 1, তার 5 টাকা হয়ে যাবে। তাহলে কি 2 জোড়া, প্রথমে দেখো 2 জোড়া সমান কত? 2 × 2 এত টি সমান 4টি। তা 4টি কলার দাম কত? তাহলে 4টি কলার দাম কত হচ্ছে? 20 টাকা। তাহলে একটি কলার দাম কত হবে? তাহলে 20কে 4 ভাগ হবে, 4 5 20 সমান 5 টাকা। তাহলে এইটা হচ্ছে উত্তর। তাহলে একটা কলার দাম হলো 5 টাকা। এবার 16টা দেখো, 16টা কি বলেছে, 1 জোড়া পেয়ারার দাম 10 টাকা। বলছে 1 জোড়া পেয়ারার দাম 10 টাকা হলে একটি পেয়ারার দাম কত? এ কি সোজা,
কিন্তু তবু যদি এক জোড়া পেয়ারা দাম, অনেক কথা এক জোড়া মানে কটা, দুটো, তো দুটো পেয়ারা দাম 10 টাকা, তাহলে একে 2 দিয়ে ভাগ করলে 5 টাকা, উত্তর একই উত্তর। তাহলে এক জোড়া পেয়ারার দাম কত, প্রথমত এক জোড়া মানে কটা হলো, দুটি। তাহলে দুটি পেয়ারার দাম কত, 10 টাকা। তাহলে একটি পেয়ারার দাম কত হবে, তা 10কে 2 ভাগ হবে, 2 ভাগ করো 5 দুগুণে 10 সমান 5 টাকা। এটা আমাদের উত্তর। বন্ধুরা, তোমাদের যদি ভিডিও ভালো লাগে তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না, আর তোমাদের সমস্যাগুলো তোমরা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিও, ঠিক আছে? এবার দেখো 17 অঙ্কটা বলছে, একটি আতার দাম 6 টাকা হলে 6 জোড়া আতার দাম কত? বলছে একটা আতার দাম যদি 6 টাকা হয় তাহলে 6 জোড়া আতার দাম কত? তো আমরা জানি 6 জোড়া মানে কত, দুটো, এক জোড়া মানে দুটো, 6 দুগুণে 12টা, তাহলে 12-র সঙ্গে 6 গুণ করলেই কিন্তু উত্তরটা হয়ে যাবে, 6 বারং 72। তার প্রথমে 6 জোড়া মানে 6 ইন্টু 2 এত টি মানে কত, 12টি। তাহলে এইবার আমরা সহজ হবে, একটি আতার দাম 6 টাকা, তাহলে 12টি আতার দাম কত হবে, তা গুণ হবে, একটাতে 12টা হয়ে যাচ্ছে, তো দাম বেড়ে, আতার সংখ্যা বেড়ে গেছে, দাম বেড়ে যাবে, তা 6 ইন্টু 12 টাকা, 6 বারং 72 টাকা, এটা উত্তর। এবার দেখো 18টা কি বলেছে, বলছে ভগ্নাংশ কয় প্রকার ও কী কী? ভগ্নাংশ কয় প্রকার ও কী কী? দেখো ভগ্নাংশ হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, আর একটা হলো অপ্রকৃত ভগ্নাংশ, আর একটা হলো মিশ্র ভগ্নাংশ। অর্থাৎ ভগ্নাংশ 3 প্রকার, 2 আর হচ্ছে 3, অর্থাৎ প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ আর মিশ্র ভগ্নাংশ। আচ্ছা, এবার প্রকৃত ভগ্নাংশ কাকে, এবার হচ্ছে 18, 19-এরটা। 19 কি বলছে, বলছে প্রকৃত ভগ্নাংশ কাকে বলে? ঠিক আছে, প্রকৃত ভগ্নাংশ প্রথম আমরা জানি, দেখো ভগ্নাংশের দুটো অংশ, একটা লব আর একটা হচ্ছে হর। তো এই লব আর হর এই দুটো অংশ মিলে তৈরি হবে আমাদের ভগ্নাংশ। তাহলে আমরা প্রকৃত কাকে বলবো না, যে ভগ্নাংশের লবটা ছোট, হর বড়, লবটা ছোট হবে এবং হরটা বড় হবে, তাকে বলবো প্রকৃত ভগ্নাংশ। তা বললো যে ভগ্নাংশের লব ছোট ও হর বড় হয় তাকে প্রকৃত ভগ্নাংশ বলে। যেমন একটা উদাহরণ দাও, যেমন ধরো 2-এর 5, দেখো এখানে দেখো লবটা ছোট, হরটা বড়, 2-এর 5, 3-এর 7, 1-এর 3, এরা সবই কিন্তু প্রকৃত ভগ্নাংশ। আর অনেক আছে। এবার দেখো 20টা কি বলেছে, অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে? অপ্রকৃত ভগ্নাংশ, দেখো অপ্রকৃত ভগ্নাংশ হলো ঠিক উল্টোটা, অর্থাৎ যে ভগ্নাংশের লবটা বড় হবে, অর্থাৎ এখান থেকে লবটা বড় হবে, হরটা ছোট হবে, লব হরের থেকে বড়। তাহলে কি লিখব, যে ভগ্নাংশের লব বড় এবং হর ছোট হয় তাকে
অপ্রকৃত অপ্রকৃত ভগ্নাংশ বলে। যেমন ঠিক উল্টোটা, 5-এর 2, দেখো লব বড় হর ছোট, 7-এর 3, 9-এর 5, এরা অনেক উদাহরণ আছে যার লবটা বড় হবে, হরটা ছোট হবে। ঠিক আছে, এইভাবে আমরা করব। বন্ধুরা, তোমাদের যদি ভালো যদি লাগে তোমাদের সাবস্ক্রাইব করতে ভুলো না, আর তোমাদের সমস্যাগুলো তোমরা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিও। তোমরা এগুলো ওই ক্লাস 6-এর অ্যাডমিশন টেস্টের জন্য তোমরা এগুলো প্র্যাকটিস করো। ঠিক আছে, আরও পরে তোমাদের পাঠাবো, তোমরা এগুলো আস্তে আস্তে প্র্যাকটিস করো। ঠিক আছে।